শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বিকেল নাগাদ সবাই হোটেলে পৌঁছে গেল। রুহানি গাড়ি থেকে নেমে আড়মোড়া ভেঙে দাঁড়ালো। ও একটু জার্নিতে হাঁপিয়ে যায়, ক্লান্ত শরীর বিছানা এলিয়ে দিতে ইচ্ছে করে। রুহানি নিজের লাগেজ হাতে নিয়ে বন্ধুদের সাথে হোটেলের গেট পার করে চারিদিকে চোখ বুলালো। চারিদিকে নীরব, নিস্তব্ধ, কোলাহল মুক্ত। কোনো হোটেলের পরিবেশই যে এতটা নিরিবিলি হয় তা জানা ছিল না। লন বিস্তৃত লন, সুইমিং পুল, সবটা জুড়ে নীরবতা। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুহানি বিছানায় গা এলিয়ে দিল। রুহানির শান্তি লাগছে, কিন্তু সেই শান্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। নুষা এসে ওর হাত ধরে টানতে টানতে লাগলো। শুয়ে পড়ি কেন? খেতে যাবি না? রুহানি হাত ছাড়িয়ে বলল, একটু রেস্ট করতে তো দে। রেস্ট করতে গেলে আর খাবার পাবি না। চল যাত্রী উঠ, খেতে চাইলে এক্ষুনি যেতে হবে। নুষা জোর করে রুহানিকে উঠিয়ে নিয়ে গেল। খেয়ে দিয়ে একটু আড্ডা দিয়ে রুহানি রুমে ফিরতে চাইলে নুষা আবারও ওর হাত ধরে নিচে নিয়ে যাচ্ছে। তুই কি আমার হাত ছিঁড়ে ফেলার প্ল্যান করেছিস? আমার হাত ছাড়। নিচে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হয়েছে, সবাই মিলে আড্ডা দিচ্ছে, গান বাজনা করছে, আর আমরা রুমে বসে থাকবো। আমি একটু রেস্ট করতে চাই প্লিজ, মাত্র কিছুক্ষণের জন্য। আমরা এখানে রেস্ট করতে আসিনি, মজা করতে আসছি। নুষা রুহানিকে জোর করে নিয়ে বসিয়ে দিল। সারাটা দিন কাঠ ফাটা রোদ থাকলেও সন্ধ্যা থেকে ঠান্ডা বাতাস বইছে। আকাশে একটা তারাও নেই, মেঘে মেঘে ঢেকে আছে পুরো আকাশ। সব মিলিয়ে যেন বৃষ্টির আয়োজন করছে প্রকৃতি। বিভিন্ন ভাগে ভাগে ক্যাম্প ফায়ার করা হয়েছে। রুহানি ওদের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে বসে আছে। ওরা হাসি আনন্দে মেতে আছে। গিটার হাতে ফালাক হোটেল থেকে বের হয়েছে, সবার দৃষ্টি ওর দিকে। হঠাৎ রুহানির চোখে পড়লো সেদিকে। ফালাক গিটারটা হাতে দিয়ে চুলগুলো ব্রাশ করতে করতে আসছে। শ্যাওলা রঙের টি শার্ট পরেছে, এলোমেলো চুলগুলো বাতাসে উঠছে। ঠোঁটের কোনায় হাসি লেগে আছে, চোখে মুখে কিছু একটা ঝলকাচ্ছে, হয়তো কোনো কিছু পাওয়ার খুশি। ফালাককে দেখে ওদের ডিপার্টমেন্টের একজন বলল, ফালাক ভাইয়া গিটার হাতে যে গান পারেন? মুচকি এসে বলল, না তেমন না, একটু একটু চেষ্টা করি আর কি। সবাই অনুরোধ করতে লাগলো গানের জন্য। রুহানি নুষার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ওরা এমন শুরু করেছে কেন? গান কি কখনো শোনেনি? নুষা রুহানির কানের কাছে ফিসফিস করে বলে, ফ্রিতে যদি একটা গান শুনতে পারি খারাপ কি? তাছাড়া এই সিনিয়র তো কম ঝালাইনি। হ্যাঁ, যদি গান শোনার উছিলায় কোনো বিনোদন ক্রিয়েট হয় তবে জমবে বেশ। রুহানি আর কিছু বলল না। ফালাক ওদের অনুরোধে ওদের সাথে বসল, তারপরে গিটারে সুর ধরল। বাকি তুমি চাইলে বৃষ্টি, মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধু এই বর্ষণের, মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। তুমি চাইলে বৃষ্টি, মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধুই বর্ষণের, মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। সাদা রঙের স্বপ্নগুলো দিল না ছুটি, তাই তো আমি বসে একা, ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া। সাদা রঙের স্বপ্নগুলো দিল না ছুটি, তাই তো আমি বসে একা, ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া। নিজ দায়িত্বে শুনে নিন। এমন রোমান্টিক ওয়েদারে ফালাকের গাওয়া
গান রোমান্টিক পরিবেশ সৃষ্টি করেছে। সবার মনেই এই মুহূর্তে হালকা প্রেম প্রেম অনুভূতি জাগছে, হারিয়ে যাচ্ছে দূর অজানায় কিংবা স্বপ্নের রাজ্যে। আজ রুহানির এই গান শুনে ঘুম পাচ্ছে। ফালাক গান শেষ করে রুহানির দিকে তাকালো। রুহানি হাই তুলছে। রুহানিকে হাই তুলতে দেখে ওর মেজাজটা খারাপ হয়ে গেল। সবাই যখন ফালাকের প্রশংসা করতে ব্যস্ত, তখন রুহানি হাই তোলা ব্যস্ত। রুহানি নুসাকে বলল, দোস্ত ঘুম পাচ্ছে এত তাড়াতাড়ি? মাত্র তো সন্ধ্যা। গান শুনে। সব দোষ এই গানের। গান শোনার পরপরই ঘুম পাচ্ছে। রুহানি ফালাকের দিকে না তাকিয়ে কথাগুলো বলল। তারপর ফালাকের দিকে চেয়ে দেখে ফালাক ওর দিকেই চেয়ে আছে। ফালাক উঠে দাঁড়িয়ে বলল, তুমি কি মেন করতে চাইছো? রুহানিও উঠে দাঁড়ালো। তারপর বলল, আমি কিছুই মিন করছি না। তাহলে বললে কেন আমার গান শুনে ঘুম পাচ্ছে? রুহানি ফালাকের কথার উত্তর না দিয়ে নুসাকে বলল, আমি তোকে একটা কথা বলেছি, সেই কথা নিয়ে উনি কাড়াকাড়ি করছেন কেন? নুসা ফালাকের দিকে তাকালো। ফালাক বলল, তোমার সাথে কথা বললেও কথাটার মধ্যে আমি ছিলাম, তাই ঢুকতে বাধ্য হয়েছি। ও আমার গানের ইনসাল্ট করেছে। ইস আসছে, যে গান তার আবার ইনসাল্ট। নুসা, তোর ফ্রেন্ডকে বলো আমার চেয়ে ভালো গান শোনাতে, যদি পারে আর কি। মনে তো হয় না সে যোগ্যতা আছে। নুসা তুই বলে দে, আমি যাকে তাকে গান শুনাই না। পারলে তো শোনাবে। নুসা পড়েছে বিপদে। দুজনের মাঝে দাঁড়িয়ে ফেঁসে গেছে। উনি যে কি পারেন তা বুঝাই যায়। গান শুনে মানুষের ঝিমুনি চলে আসবে। আর ইন্দি তো লাইব্রেরিতে গিয়েও ঘুমায়, সব জায়গায় ঘুমানোর অভ্যাস। কুম্ভকর্ণ, এখন আবার গানের দোষ। রুহানি দাঁতের দাঁত চেপে বলল। নুসা ওনার মুখ সামলে কথা বলতে বল। নুসা ওদের মাঝে থেকে সরে বলল, গাইস ওয়েট, ঝগড়া করবে নিজেরা, সরাসরি করো। আমি বেচারি কেন টানছো? নে সরে গেছি, এখন মন মতো ঝগড়া কর, আমি শুনি। দাঁড়া, আমি বরং ফোন বের করে রেকর্ডিং করি। যারটা ভালো হবে তাকে পুরস্কার দেওয়া হবে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থাও আছে। রুহানি নুসার দিকে চোখ পাকিয়ে তাকালো। তারপর বলল, আমি যার তার সাথে ঝগড়া করি না। তারপর ফালাকের দিকে তাকালো। ফালাক তাক ছিল করে বলল, ঝগড়া করা তোমার মতো ঝগড়ুটে মেয়ের কাজ, আমার কাজ নয়। রুহানি নিচ থেকে ফোন তুলে হোটেলের ভেতর যাওয়ার জন্য পা বাড়ালো। ফালাকও গিটার হাতে ভেতরে যাচ্ছে। রুহানি পেছনে ফালাককে দেখে বলল, তুমি আমার পেছনে পেছনে আসছো কেন? ফালাক টেডি স্মাইল দিয়ে বলল, কারণ তুমি আমার সামনে সামনে হাঁটছো। রাস্তা ছাড়ো, আগে যাই। রুহানি আরো জোরে জোরে হাঁটা শুরু করলো। ফালাক ওর পেছনে পেছনেই রয়ে গেল। দোতলা সিঁড়ি পার করে 3 তলা সিঁড়িতে উঠেছে। ফালাক পেছন থেকে বলল। তোমার মতলব কি? রুহানি অবাক হয়ে পেছনে ঘুরে বলল, মানে মতলব? কিসের মতলব? ফালাক ওপরের দিকে ইশারা করে বলল, 3 তলায় তো আমার রুম, তুমি 3 তলায় কেন যাচ্ছ? আমি যতটুকু জানি ইউনিভার্সিটি থেকে সব স্টুডেন্টদের জন্য পুরো দোতলা বুক করেছে। রুহানির হুঁশ হলো। ঝগড়া করতে করতে সিঁড়ি পার করেই যাচ্ছে, কোথায় যাচ্ছে তার বোধ নেই। 3 তলা সিঁড়িতে চলে গেছে। রুহানি ফালাকের দিকে একবার তাকালো। ফালাক মুচকি হাসছে। এইটুকুই যেন রুহানির শরীরে আগুন জ্বালাতে যথেষ্ট। তবুও ভদ্র মেয়ের মতো ফালাকের পাশ কাটিয়ে 2 সিঁড়ি নিচে নেমে ফালাকের দিকে ফ্রিকুচকে চেয়ে বলল, তুমি 3 তলায় কি করতে যাচ্ছ? তোমার রুম তো দোতলায়। ফালাক 2 সিঁড়ি নিচে নেমে বাঁকা হেসে বলল, তা দিয়ে তোমার কি? এত খবরদারি কেন করছো? তুমি কি আমার জিএফ? রুহানি ফালাকের কথা শুনে ফালাককে ধাক্কা মারল। ফালাক তাল সামলাতে না পেরে নিচে পড়েই যাচ্ছিল। রুহানি সাথে সাথে 2 হাত দিয়ে ফালাককে ধরে ফেলল। রুহানির বুক ঠিপঠিপ করছে, সারা শরীর কাঁপছে। ফালাক নিচে পড়ে গেলে কি হতো? ওর হাত পা ভেঙে যেত অথবা মাথা ফেটে যেত, তুলকালাম কাণ্ড বেঁধে যেত, রুহানিও ফেসে যেত। লাইফে আরেকটা সমস্যা অ্যাড হতো, ফালাকেরও ক্ষতি হতো। ফালাক অবাক হয়ে রুহানির ভয়ার্ত মুখের দিকে চেয়ে আছে। এর আগে কখনো এত ভয় পেতে দেখেনি রুহানিকে। বাদামি চোখগুলো ভয়ে মাখামাখি, ফর্সা কপাল কুঁচকে আছে, সরু নাক আরো সরু হয়ে গেছে। রুহানি ফালাকের হাত ছেড়ে জোরে জোরে শ্বাস নিল। রুহানির কণ্ঠস্বর মোলায়েম করে বলল, সরি, আমি ঝোঁকের মাথায় ধাক্কা দিয়ে ফেলেছি। এখান থেকে পড়ে গেলে কি হতো সেটা ভাবিনি।
ফালাক রুহানির ফেস দেখে নিজেও কণ্ঠস্বর মোলায়েম করে বলল, ইটস ওকে, পড়ে তো যায়নি, তুমিই হেল্প করেছো, এত সরি বলার কিছু নেই, আমল রাইট। রুহানি আর কিছু বলল না, নিচে যাওয়ার জন্য পা বাড়ল। রুহানির আচরণ ফালাককে অবাক করেছে। এ যেন সেই রুহানি নয়, কোথাও একটা পরিবর্তনের ছোঁয়া আছে, তবে এই রুহানিকে মন্দ লাগছে না। ফালাক রুহানির যাওয়া দেখে বলল। শোনো, রুহানি পেছনে ঘুরলো। ফালাক রুহানিকে এক পলক দেখে বলল, আমি 3 তলায় আগে থেকেই একটা রুম বুক করে রেখেছি, আসলে আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি না, তাই শুভরাত্রি। রুহানি কিচ্ছু না বলে দ্রুত নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে বাড়িতে ফোন করে কথা বলল কিছুক্ষণ, তারপর আবারও ধাক্কা মারার কথা মনে পড়তেই নিজে নিজে পিটপিট করে বলল, রুহানি কোথাও না কোথাও তোর আগের ভয়ঙ্কর অভ্যাসগুলো রয়ে গেছে, নয়তো ফালাককে ধাক্কা দিতে পারতি না। অভ্যাসগুলো পরিবর্তন করা জরুরি, নয়তো বিপদে পড়তে 1 মিনিটও লাগবে না। পরদিন সকালে আর ফালাকের সাথে দেখা হয়নি। নুসা ঝগড়ার জন্য বারবার রুহানিকে খেপাচ্ছে। আচ্ছা, তুই ফালাক ভাইকে তুই বলিস কেন? কারণ প্রথম দিন থেকেই বলি, অভ্যাস হয়ে গেছে। কিন্তু তোর সিনিয়র, আপনি বলা উচিত। আরে রাখ তো, কে যাবে ওকে এত রেসপেক্ট দিতে? আপনি? হাহ, আমি তুমি বলি আর তুমিই বলবো আজীবন। নুসা বড় করে হাঁ করে বলল। আজীবন? মাই গড, এত দূর? রুহানি চোখ ছোট ছোট করে নুসার দিকে তাকালো। নুসা এক দৌড়ে দিল, রুহানিও ছুটছে ওর পেছন পেছনে। রাতে পার্টির জন্য রুহানি তৈরি হচ্ছে। 2 দিন যাবৎ যেন জীবনের হারানো সুখগুলোর সন্ধান মিলেছে। পেছনে দুঃখ ভুলে থাকতে চাইছে। ছোট লিপস্টিক লাগিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নুসা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, গলা খাকারি দিতেই রুহানি পেছনে করে। নুসা মিটমিট করে হাসছে। রুহানি প্রিয় প্রসারিত করে বলল, তোর সমস্যা কি? গলায় ব্যাং ঢুকেছে? অপারেশন করে বের করে দিব? নুসা মুখ ফেংচি কেটে বলল, তুই কি ডাক্তার? গলা কাটতে ডাক্তার হওয়া লাগে না, বল কেটে দেই, আমার ব্যাগে চাকু আছে। নুসা মুখ কুচকে বলল। রুহানি সবসময় বাজে কথা। এখন বল, এত মনোযোগ দিয়ে কার জন্য সাজগোজ করছিস? আবারও নিজেকে আয়নায় দেখে বলল, নিজের জন্য, সবাই অন্যকে দেখানোর জন্য সাজগোজ করলেও আমি নিজের খুশির জন্য নিজেকে সাজাই। তোর ফালতু কথা শেষ হলে চল যাই। নুসা মনে মনে পিড়পিড় করে বলছে। এই মেয়ে মজাও বোঝে না, সবসময় সিরিয়াস মুড। ওরা ট্রুথ আর ডেয়ার গেম খেলছে। চুপিসারে বিদেশি ড্রিঙ্কের আয়োজন করেছে। বোতলে ঘোরাতেই রুহানির দিকে পড়তে তায়েফ রুহানিকে ডেয়ার দিল ড্রিঙ্ক করার জন্য, কিন্তু রুহানি নারাজ। এইসবে ওর অভ্যাস নেই। তারপর দেখা যাবে মাতাল হয়ে উল্টোপাল্টা কাজ করে ফেলবে আর সবাই মজা নেবে। নিজের পায়ে নিজেই কুড়াল মারতে চায়। রুহানি উঠে দাঁড়িয়ে বলল, অন্য কোনো ডেয়ার দেওয়ার হলে কেউ দিতে পারো, আর আমি চলে যাচ্ছি। আমাকে ফাঁসানো অত সহজ না। কেউ আর ওকে ডেয়ার দেওয়ার জন্য জোরাজুরি করেনি। ফালাক দূরে দাঁড়িয়ে রুহানির দিকে নজর রাখছে আর কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিচ্ছে। সবার সাথে রুহানি হাসছে, গল্প করছে। ফালাক পার্টি ছেড়ে কিছু সময়ের জন্য নিজের রুমে চলে গেল। সবাই কোল্ড ড্রিঙ্ক পান করছে। রুহানিও গলা ভিজিয়ে নিল। রুহানির কাছে ড্রিঙ্কটা কেমন অদ্ভুত লাগছে। সফট ড্রিঙ্কস এমন হতে পারে না। রুহানি চুপ করে এক জায়গায় বসে আছে, নড়ছে না। নুসা বারবার ওকে ধাক্কাধাক্কি করছে, কিন্তু ও থম মেরে বসে আছে। রুহানি নুসাকে বলল, আমি একটু রুম থেকে আসছি। রুহানি দ্রুত উঠে দাঁড়ালো, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না। নিজের ব্যালেন্স রেখে দ্রুত বাইরে চলে গেল। রুহানি বুঝতে পারছে কোনোভাবে ওর ড্রিঙ্কস বদল হয়ে গেছে। না জানি এখন ওকে কি করবে। তাই দ্রুত নিজেদের রুমে চলে যায়, কিন্তু শরীর চলছে না। সিঁড়ি বেয়ে উঠছে, চোখ ছোট ছোট হয়ে আসছে। কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। রেলিং শক্ত করে ধরে এক পা করে আগাচ্ছে। কতটা সিঁড়ি পার করেছে সেটাও জানা নেই। করিডোর জুড়ে হাঁটছে, কিন্তু ওর রুম খুঁজে পাচ্ছে না। ফালাক ডিনার করার জন্য রুম থেকে বের হয়ে রুহানিকে দেখে ওর চোখ ছানা পড়া। রুহানি চোখ ছোট ছোট করে আঙুল তুলে 2টা রুমের দিকে দরজার দিকে রেখেছে। একবার ডান পাশের রুমের দরজা, আরেকবার বাম পাশের রুমের দরজা। ফালাক কিছুই বুঝতে পারছে না। রুহানি কি টস করছে নাকি কি করছে। ফালাক দরজা খোলা রেখে রুহানির দিকে গেল। রুহানি একটা ছেলেকে দেখে বলল,
আমার ঘর কোথায় গেল? কে চুরি করে নিয়ে গেল? ছেলেটা কিছুই বুঝতে পারলো না। রুহানির দিকে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বলল। ছেলেটা চলে গেল। রুহানি পেছন থেকে চেঁচাতে শুরু করেছে। তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। ফালাক ওর সামনে গিয়ে বলল। কি হয়েছে রুহানি? রুহানি ফালাককে দেখেই বলল। তারপর তুমি চুরি করেছো? আমার রুম কই? রুহানির চোখ গেল ফালাকের রুমের দরজা দিকে। তারপর বলল। পেয়ে গেছি, এই তো আমার রুম। রুহানি ফালাকের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই তাল সামলাতে না পেরে দরজা ধরে নিচে পড়ে গেল। ফালাক ওর অবস্থা দেখে বুঝতে পারলো ও ড্রিঙ্ক করেছে। ফালাক ওকে ধরে দাঁড় করালো। রুহানি ফালাকের কাঁধে হেলে পড়ল। ফালাক ওকে ধরে ভেতরে নিয়ে গেল। রুহানি ভেতরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ফালাক দাঁড়িয়ে আছে, কি করবে কিছু বুঝতে পারছে না। রুহানির নেশা কি করে কাটাবে? আর রুহানিকে এভাবে ওর রুমে দেখলে মানুষ উল্টো পাল্টা কথা বলবে। ফালাক দরজা ভিড়িয়ে দিল। রুহানি নাম ধরে ডাকছে কয়েকবার। রুহানি পিটপিট করে তাকালো। ফালাক ওকে ধরে বসালো। রুহানি চোখ ছোট ছোট করে ফালাকের দিকে ফ্রু কুচকে তাকিয়ে বলল। তোমাকে চেনা চেনা লাগছে, কে তুমি? ফালাক রুহানির কথা শুনে হতবাক। আমি ফালাক, জুনায়েদ ফালাক। ফালাক কনফিউজড। রুহানি কি ওকে চিনতে পারছে? রুহানি কনফিউজড নিয়ে বলল। তুমি সেই অসভ্য খাটাস ছেলেটা না? আমাকে অনেক জ্বালিয়েছো। এখানে কি চাও? আমার রুম থেকে চলে যাও, নয়তো। রুহানি নয়তো এরপর আর কিছু বলতে পারছে। কি বলবে, মাথায় আসছে না কিছু। মাথা চুলকাচ্ছে। ফালাকের রুহানির কথা শুনে বেহুশ হওয়ার উপক্রম। ওর রুমে ওকে হুমকি দিচ্ছে। রুহানি হঠাৎ করে দাঁড়িয়ে গেল। তারপর দুহাত মিলিয়ে বলল। আমি পাখি হয়ে গেছি, আমি আকাশে উড়ছি। ইয়াহু, আকাশটা কত সুন্দর। রুহানি ফালাকের দিকে ঘুরে পড়ল। তুমি গান গাও, আমি নাচবো। ওর কথা শুনে ফালাকের মাথায় দুষ্টবুদ্ধি ফট করল। রুহানির মাতলামি বেশ উপভোগ করছে ফালাক। ইনোসেন্ট ফেস করে বলল। আমি তো গান পারি না। রুহানি নাক মুখ কুচকে বলল। গতকাল গেয়েছো, আমি শুনেছি, মিথ্যা বলো না। কিন্তু আমি তো ভালো গান গাই না। রুহানি ফালাকের কাছে এসে ওর গাল টেনে ধরে বলল। কে বলেছে তুমি ভালো গান গাও না? তুমি যেমন কিউট, তার চেয়ে বেশি কিউট তোমার কণ্ঠ। ফালাক রুহানির আচরণে বেশ অবাক হচ্ছে। আমি কিউট? অনেক। রুহানি গাল ছেড়ে দিয়ে বলল। আরে গাও না। ঠিক আছে, গাইতে হবে না। ফালাক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রুহানির হাত পা নাড়িয়ে নাচতে শুরু করলো। জোরে জোরে গান গাইতে শুরু করলো। ফালাক ওর মুখ চেপে ধরে বলল। আস্তে আস্তে, বাইরের কেউ শুনতে পেলে দুজনের অবস্থা খারাপ হয়ে যাবে। চুপ, একদম চুপ, গান গাইবে না। এখানে ভালো মেয়ের মতো শুয়ে থাকো। রুহানিকে জোরে করে ফালাক শুয়ে দিল। কি করা যায় তাই ভাবছে আর পায়চারি করছে। রুহানি ওর ভাবনার মাঝে উঠে গিয়ে বলল। আমি এখন গান গাইবো। ফালাক আবারও গিয়ে রুহানির মুখ চেপে ধরল। ওর মুখের কাছে গিয়ে বলল। শ্শ্, একদম না। তুমি না ভালো মেয়ে, এমন করে না, তাহলে মান সম্মান কিচ্ছু থাকবে না। রুহানি ধীরে ধীরে বলল। মান সম্মান আছে, মান সম্মান। আর আমি ভালো মেয়ে। আমি নাকি ভালো মেয়ে? রুহানি হাসতে শুরু করলো। ফালাক থমক দিয়ে বলল। চুপ, আর একটা কথা বললে বারান্দা থেকে নিচে ফেলে দেব। তারপর ডানা মেলে উঠতে থেকো। রুহানি ওর ধমককে কেটে দিল। ফালাক রুহানির কান্না দেখে ব্যতিব্যস্ত হয়ে উঠল। রুহানি? রুহানি কাঁদতে কাঁদতে কাতর হয়ে বলল। রুহানি মরে গেছে, আমি মরে গেছি। ওরা আমাকে মেরে ফেলেছে। ওদের আমি কখনো ক্ষমা করব না। ফালাক ওর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলো না, তবে কিছু একটা হয়েছে বুঝতে পারছে। ফালাক পানি এনে রুহানিকে দিয়ে বলল। পানি খাও। রুহানি পানি খেলো না। ফালাক গ্লাস রেখে শীতল কণ্ঠে বলল। রুহানি কে মেরে ফেলেছে তোমাকে? আমাকে বলো। বলল। জানি না। তারপর ওর চোখ গেল বারান্দার দিকে। রুহানি সেই দিক যাচ্ছে আর ফালাকের মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। কে মেরে ফেলেছে ওকে? রুহানি বারান্দায় গিয়ে চিৎকার করে বলছে। আমি মরে গেছি। ফালাক দৌড়ে গিয়ে ওকে ধরল। রুহানিকে জোর করে রুমে নিয়ে এলো। রুহানি এখানে থাকা নিরাপদ নয়, কেউ জানলে বদনাম হয়ে যাবে। ফালাক সব জানালা বন্ধ করে পর্দা টেনে দিল। রুহানির হাত বাঁধলো বেল্ট দিয়ে, শার্ট দিয়ে মুখ বেঁধে ফেলল। রুহানি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে।
মুখ দিয়ে গোঙাতে শুরু করলো। ফালাক ওকে বলল। চুপ করে বসে থাকবে, আমি যাব আর আসবো। ফালাক দ্রুত রুমের বাইরে চলে গেল। বাইরে থেকে লক করে গেল, দৌড়ে নিচে নামলো। কাউকে খুঁজে পাচ্ছে না। রুহানি কত নাম্বার রুমে থাকে তাও জানে না, আর ওর বন্ধুদের কোনো হদিস পাওয়া যাচ্ছে। ফালাক বিভিন্ন জনকে জিজ্ঞেস করেও কিছু জানতে পারল না। ফালাকের তখনই মনে পড়লো রুহানি কি করছে। নিশ্চয় হোটেলের পুরো 3 তলা মাথায় তুলে ফেলেছে, বিশাল হাঙ্গামা ক্রিয়েট করে ফেলেছে। ফালাক দৌড়ে 3 তলায় গেল। না, ওর রুমের সামনে নীরবতা বিরাজমান। দরজা খুলে ভেতরে গিয়ে দেখে রুহানি ঘুমিয়ে পড়েছে। ফালাক ওর হাত মুখের বাঁধন খুলে ওকে বারবার ডাকছে, কিন্তু ও ঘুমে বিভোর। ফালাক সিদ্ধান্ত নিল রুহানি এখানেই থাকবে। রুহানির গায়ে চাদর দিয়ে দিল, এলোমেলো চুলগুলো এক পাশে এনে রাখলো। রুহানির হাতটা শক্ত করে ধরল। রুহানি, আমি তোমার প্রতি একটা টান অনুভব করছি, কিন্তু এই টানের কোনো নাম দিতে পারছি না। কি করব কিছু বুঝতে পারছি না। নিজের মনকে মানাতে পারি না, কারণ মন আমার বশে নেই। ফালাক রুহানির হাত ছাড়াতে গিয়েও খেয়াল করলো রুহানি ওর হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে। ফালাক রুহানির হাতটা ছাড়িয়ে নিল। ঘুম ভাঙতেই রুহানি পিটপিট করে চোখ মেলে, মাথাটা ভারী ভারী লাগছে। হুট করে উঠে বসে, চারিদিকে চেয়ে বুঝতে পারলো এটা ওদের রুম নয়। তবে এটা কার রুম? রুহানি ব্রেনকে একটু প্রেশার দিতে মনে পড়লো গতকাল রাতের কথা। সিঁড়ি বেয়ে উঠছিল, তারপর কি হলো মনে নেই। কার রুমে এসেছে, কিভাবে এসেছে কিছুই মনে নেই। রুহানি হঠাৎ ফালাককে দেখতে পেল। ওর বুক ঠিকঠিক করছে। ফালাক মেঝেতে বালিশে মাথা রেখে চাদর জড়িয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে। রুহানির বুক থুকপুক করে উঠল। নিজের দিকে তাকিয়ে জামা কাপড় দেখে নিল। না, সব ঠিকঠাক আছে। এটা ফালাকের রুম। ও কি করে এলো কিছু মনে পড়ছে না। কোনো লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে কিনা তাও জানা নেই। রুহানি ফালাককে ফেস করতে চায় না। এখান থেকে পালাতে হবে। রুহানি বিছানা থেকে নেমে দ্রুত গিয়ে চাদরে পা লেগে থাপ্পাস করে পড়ে গেল। রুহানির পড়ে যাওয়ার শব্দে ফালাকের ঘুম ভেঙে যায়। রুহানিকে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি করে উঠে রুহানির পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। নেশাকে এখনো কাটেনি? রুহানি চাদর ছাড়িয়ে উঠে দাঁড়ালো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফালাকের কথার উত্তর দিল না। রুহানি দৃষ্টি নত করে নিচু স্বরে বলল, আমি এখানে কি করে এসেছি? পায়ে হেঁটে এসেছো, দুম করে রুমে ঢুকে নিজের রুম বলে দাবি করেছো আমার রুমকে। রুহানি মনে করার চেষ্টা করছে, কিন্তু মনে করতে পারছে না। মাথা চুলকে বলল, তারপর আর কি? পুরো রাত দৌড় করিয়েছো। কি জিনিস তুমি? হাড় জ্বালিয়ে খেয়েছো। যেসব খেয়ে নিজেকে সামলাতে পারো না সেগুলো কে খেতে বলেছে? রুহানি ফালাকের দিকে তাকালো, তারপর আবার চোখ নামিয়ে বলল, আমি এসব কখনো খাইনি, তাই অভ্যাস নেই। ফালাক কর্কশ গলায় বলল, গতকাল রাতে কেন খেয়েছো? ভদ্র পরিবারের ছেলেরা এসব ছুঁয়েও দেখে না। রুহানি হাত ঘষতে ঘষতে বলল, আমি জেনে বুঝে খাইনি, আমি তো সফট ড্রিঙ্ক মনে করে খেয়েছি। ফালাক সরু চোখে ওর দিকে চেয়ে বলল, ঠিক তো? রুহানি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নেক্সট টাইম থেকে সাবধান। তুমি একটা মেয়ে, মেয়েদের সম্মান অনেক দামি। অনেক কষ্টে তোমাকে সামলেছি। তোমাকে আমি বাইরে মাতলামি করতে দেখে কিছু জিজ্ঞেস করতেই তুমি আমার রুমে চলে এসেছো। ভাগ্যিস আমার রুমে এসেছো। যদি অপরিচিত কারোর রুমে চলে যেতে, সবাই কিন্তু আমার মতো না, তোমার অবস্থার সুযোগ নিত। আর যা শুরু করেছিলে তুমি, তাতে যার তার মাথা খারাপ হয়ে যেত। সব কথা রুহানি অপরাধীর ভঙ্গিতে শুনলো। শেষের কথাগুলো শুনে চমকে গেল। ফালাকের দিকে ভয়ার্থ চোখে তাকালো, কাপা কাপা গলায় বলল, কি করেছি আমি? রুহানির বলার ভঙ্গি দেখে ফালাকের রাগ মাটি হয়ে গেল। ওর এই মুহূর্তে হাসি পাচ্ছে। বললে তুমি বিশ্বাস করবে না। আমার এই গাল দুটো টেনে রাখো নাই, দেখো লাল হয়ে আছে এখনো। রুহানি অসহায় ফেস করে ফালাকের দিকে তাকালো, তারপর অস্বীকার করে বলল, অসম্ভব, আমি এমন কিছুই করিনি। তুমি মিথ্যা বলছো। আমার কিছু মনে নেই, তাই সুযোগ নিচ্ছ। আমি সব বুঝি। শুধু গালই না, গান গেয়েছো, ডান্সও করেছো। রুহানি খেপে গিয়ে বলল, অসম্ভব, এইসব বলে আমাকে বোকা বানাতে পারবে না। আমি জানি তুমি অস্বীকার করবে, তাই সব প্রমাণ রেখেছি। ওয়েট। ফালাক ফোন এনে ভিডিও অন করে রুহানির সামনে ধরল। রুহানি চোখ বড় বড় করে চেয়ে মুখে হাত দিয়ে আছে। একটু দেখে চোখ সরিয়ে নিয়ে কাঁদো কাঁদো ফেস করে বলল, ছি, আমি এমন করেছি? ছি। ফালাক হাসছে।
রুহানির দিকে চেয়ে। হঠাৎ রুহানি বাঘিনীর মতো গর্জে উঠে বলল, তুমি এসব ভিডিও কেন করেছো? আরে ওয়েট ওয়েট ওয়েট, আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই, জাস্ট তোমাকে দেখানোর জন্য। প্রমাণ ছাড়া তো আমাকে বিশ্বাস করতে না, তাই প্রমাণ রেখেছি। দাঁড়াও, তোমার সামনেই ডিলিট করে দিচ্ছি। ফালাক রুহানিকে দেখিয়ে ডিলিট করে দিল। রুহানি সন্দেহ নিয়ে বলল, আর কোনো ভিডিও নেই তো? ফালাক নিজের ফোনটা রুহানির দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি নিজেই চেক করে দেখো। তোমার ফোন আমি কেন চেক করব? অন্যের ফোন ঘাটাঘাটি করা ঠিক না। আমি তো পারমিশন দিলাম, নাও চেক করো। তোমার মনশান্তি আমার মনশান্তি। রুহানি ইতস্তত করে বলল। রুহানি ফালাকের ফোন নিয়ে চেক করে কোনো ভিডিও পায়নি। রুহানি হঠাৎ মনে হলো কোনো পিক তুলে রাখেনি তো, তাই ফালাকের দিকে একবার চেয়ে ফটো গ্যালারি চেক করে সব এর ঘুমন্ত একটা পিক রুহানি আঙুল দিয়ে বাম দিকে সরাতে আরো পিক পেল। একে একে অনেকগুলো পিক, তবে সবগুলোই পিকই মার্জিত। রুহানি ফালাকের দিকে ফোন ঘুরিয়ে বলল। এগুলো কি? ফালাক চো মেরে ফোনটা কেড়ে নিল, তুমি গ্যালারিতে গিয়েছো কেন? কিন্তু ফালাক কিছুতেই ডিলিট করবে না। আমি পরে ডিলিট করে দেবো। আমার ফোনে কি রাখবো কি ডিলিট করবো সেটা একান্ত আমার মর্জি। যাই হোক, যাও। এখন তোমার বন্ধুরা খুঁজছে হয়তো। রাতে ওদের কাউকে খুঁজে পাইনি, তাই বাধ্য হয়েই তোমাকে আমার রুমে রেখেছি। এবং নিশ্চিত থাকো, নিজের সীমা অতিক্রম করি নাই। রুহানি পিকের ব্যাপারটা পরে দেখে নেবে, আপাতত ওর যাওয়া দরকার। 8টা বাজছে। রুহানি ফালাকের দিকে একবার তাকালো। ফালাক ব্যস্ততা দেখাচ্ছে। রুহানি চুল বেঁধে জামা কাপড় ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। রুহানি যেতেই ফালাক হাঁপ ছেড়ে বাঁচল। রুহানি রুমে গিয়ে দেখে সব এলোপাথারি হয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওদের ঘুমাতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল দ্রুত। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বাইরে বের হতেই নুসাকে একটা চেয়ারে বসে থাকতে দেখল। রুহানি, কোথায় ছিলি তুই? রুহানি আমতা আমতা করে বলল। এখানেই ছিলাম, আবার কোথায় থাকবো? নুসা ফ্রিকুচকে বলল। কিন্তু আমরা এসে তোকে পাইনি। তুই কি আমাদের ঘোরানোর পর এসেছিস? রুহানি ওর কথার সাথে তাল মিলিয়ে দ্রুত বলল। হ্যাঁ, এসে দেখি তোরা সব ঘুম। কিন্তু তুই এত রাত পর্যন্ত ছিলি কোথায়? আমার রুমে প্রায় 2:30টার দিকে এসেছি। রুহানি কথা ঘোরানোর জন্য বলল। আরে ছিলাম কোথাও, এখন এসব বাদ দে, ফ্রেশ হয়ে নে। আমি এদের তুলি, খুব খিদে পেয়েছে। কত বেলা হয়েছে দেখেছিস? নুসা আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে চলে গেল। রুহানি হাঁপ ছেড়ে বাজল। ব্রেকফাস্ট শেষ করে রুহানি একা একা বাগানে হাঁটছে, তাই হঠাৎ করে ওর সামনে এসে বলল। রাত কেমন কাটলো? রুহানি চমকে তাইফের দিকে তাকালো। ও বিশ্রীভাবে হাসছে। ওর হাসির কারণ ধরতে পারছে না। আর রাতের কথা কেন বলল? রুহানি প্রশ্নবোধক চাহনি দিল। তাইফ আবারও হাসলো, তারপর বলল। ইনোসেন্ট সাজার চেষ্টা করছিস? লাভ নেই, কারণ আমি সব জানি। তুই সারা রাত ফালাকের সাথে ছিলি, আর এদিকে সতী সাবিত্রী সেজে ঘুরিস। রুহানি চোখ গরম করে ওর দিকে তাকিয়ে বলল। তাইফ, সবাই তোর মতো নয়। আজে বাজে কথা বলার আগে 10 বার ভাববি। তাইফ ফোন বের করে বলল। সব প্রমাণ আছে আমার কাছে। আমি তোকে যেতে দেখেছি, আর আমার ফোনও। দেখ তোর কি হাল করি, কোথাও মুখ দেখাতে পারবি না। রুহানি ওর কথা শুনে ভয় পেয়ে গেল। তাইফ ওর প্রতি এতটা ক্ষিপ্ত যে যে কোনো কাজ করতে ওর বাধে না। লোক জানাজানি হলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে? কেউ ওকে বিশ্বাস করবে না। রুহানি নিজের ভয়টা তাইফের সামনে প্রকাশ করতে চাইছে না। ওর হাত থেকে ফোন কেড়ে নিতে চাইলে তাইফ ওকে ধাক্কা মেরে ফেলে দেয়, তারপর দৌড়িয়ে চলে যায়। ফালাক দূর থেকে ওদের কাড়াকাড়ি দেখছিল। এগিয়ে আসতে আসতে তাইফ রুহানিকে ফেলে চলে গেছে। ফালাক দৌড়ে গিয়ে রুহানিকে আঁকড়ে ধরে দাঁড় করায়। রুহানি, কি হয়েছে? রুহানি দাঁড়িয়ে কাঁদো কাঁদো ফেস করে বলে। তাইফ আমাকে রাতে তোমার রুমে যেতে দেখেছে, আর সেটা ভিডিও করে প্রমাণ রেখেছে। সবাইকে গিয়ে বলবে আমি খারাপ চরিত্রের মেয়ে, সারা রাত তোমার সাথে থেকেছি। সবাই এসব জানলে আমি মুখ দেখাতে পারবো না। আমার মনে হচ্ছে তাইফ ইচ্ছে করে আমার ড্রিঙ্কস চেঞ্জ করেছে। রুহানির কথা শুনে ফালাকের চোখ মুখ লাল হয়ে গেল। তাতে দাঁত চেপে একটা কন্ট্রোল করার চেষ্টা করছে। রুহানি মাটিতে বসে পড়ল। ওর চোখ টলমল করছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। রুহানি চোখ দিয়ে পানি পড়ছে না, কিন্তু শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফালাক রুহানিকে জোরে জোরে শ্বাস নিতে দেখে ওর পাশে বসে পড়লাম। রুহানি, কিচ্ছু হবে না, আমি আছি, ডোন্ট ওয়ারি। আমি তাইফের সাথে ডিল করব। ফালাক টেবিলের উপর কনুই দিয়ে গালে হাত দিয়ে বসে আছে। রুহানি পানি খাচ্ছে। হঠাৎই মনে হচ্ছিল শ্বাস আটকে মারা যাবে। পানি খেয়ে একটু ভালো লাগছে।
রুহানি টেবিলের উপর গ্লাস রেখে ফালাকের দিকে তাকালো। ফালাক সোজা হয়ে বসল। সেদিনের পর থেকে আমার উপর ভীষণ ক্ষোভ। এতদিন শুধু সুযোগ খুঁজেছে, আর এই ট্যুরে এসে সে সুযোগ পেয়েও গেছে। জানি না এখন ও কি করবে। যদি উল্টাপাল্টা কিছু করে বুঝতে পারছি না। রুহানি খুব টেনশন হচ্ছে। বাবা মার কানে যদি যায় মাতাল হয়ে সারা রাত একটা ছেলের সাথে ছিল তবে কি হবে? রুহানির মাথায় হাত দিয়ে বসে রইল। তবে তায়েব যদি সত্যি কিছু করে তবে ওর মার্ডার করে দিবে ও। তারপর যা হওয়ার হবে। ফালাক আশ্বস্ত করে বলল, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। আমি ওর সাথে কথা বলছি। এই বিষয়টায় আমিও জড়িয়ে আছি। যদিও ছেলে হওয়ায় সমাজ আমার উপর কোনো দ্রুপ দোষারোপ করবে না, তবু আমি তোমার কিংবা আমার বদনাম হতে দিব না। রুহানি ফালাকের কথায়ও আশ্বস্ত হতে পারছে না। ওর নিজের কিছু করতে হবে। রুহানির ফোন বেজে উঠল। ওর মা ফোন করেছে। ফালাক ওর ফোন বাজতে দেখে বলল, আমি আসছি। রুহানি ফালাককে বিদায় দিয়ে ফোন রিসিভ করে নিল। তাইফ কানে হেডফোন গুঁজে ফোনে স্ক্রল করতে করতে হাঁটছে। হঠাৎই হোঁচট খেয়ে পড়ে গেল। হাতের ফোনটা ছিটকে দূরে পড়ে গেল। ফালাক ওর সামনে বসে বলল, আহারে, কি করে পড়লে? ফোনের ভেতর ঢুকে থাকলে এমনই তো হবে। ফালাক তাইফকে না তুলে ফোনটা হাতে তুলে নিয়ে বলল, এত দামি ফোনটা এভাবে মাটিতে পড়ে থাকা মানায়? তাইফ নিজে নিজে উঠে দাঁড়িয়ে জামা কাপড় ঝাড়তে ঝাড়তে রাগে গর্জে উঠে বলল, ল্যাং মারলেন কেন? ফেলে দিয়ে আবার নাটক করছেন? আরে কুল, এগুলো তো তোমাদের কাছেই শেখা। তাইফ হাত বাড়িয়ে দিয়ে বলল। আমার ফোন দিন। ফালাক ফোনটা পকেটে রেখে বলল। ওয়েট, এত পাগল হচ্ছ কেন? তাই ফালাকের আচরণে খানিকটা অবাক হচ্ছে। কি করতে চাইছে আর কেনই বা ওর কাছে এসেছে? ফালাক ওর আরেকটু কাছে এসে দুহাত ফাঁচ করে বলল, রুহানি ড্রিঙ্ক চেঞ্জ করেছিস কেন? ফালাকের কথা শুনে তাইফ ঘাবড়ে গেল। তার কনফিডেন্সের সাথে বলল, ফালতু কথা বলবেন না। আমি কেন ওর ড্রিঙ্কস চেঞ্জ করব? ফালাক মুচকি হাসল। আমার কাছে প্রুফ আছে। তুই যার সাহায্য করেছিস সেই বলেছে। বারবার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলে দিয়েছে অ্যালকোহল অ্যালাউড না, তবু এনেছিস। আর তারপর একটা মেয়েকে ছলনা করে খাইয়েছিস। এই পর্যন্ত মানা যেত। তারপর ওকে আমার রুমের সামনে পাঠিয়েছিস, ভিডিও করেছিস। এখন সেটা ভাইরাল করার জন্য হুমকি দিচ্ছিস। তোর কি মনে হচ্ছে ফালাক তোর হাড়গোড় ভাঙবে না, তোকে ছেড়ে দিবে? আমি যথেষ্ট ভদ্র একটা ছেলে, কিন্তু কতটা ডেঞ্জারাস তুই দেখিস নাই। বাবা মায়ের একমাত্র ছেলে হওয়ায় সবসময় আদরে। কেউ কখনো আমার একটা চুল স্পর্শ করতে পারেনি, এবারেও পারবি না। ইউনিভার্সিটিতে কমপ্লেন তো অবশ্যই করব, পাশাপাশি মানহানির মামলা ঠুকে দেব। আমি ইয়াং বিজনেসম্যান। নিজের পরিচিতি করার আগেই তোর জন্য সেটা নষ্ট হতে দেব? আমার ক্যারিয়ারের ওপর কারো আচরণ আমি সহ্য করব না। রেডি থাক, তোর এই অপরাধের শাস্তি খুব দ্রুতই পাবি। তাই ফালাকের রাগী কণ্ঠের কথাগুলো শুনে ঘাবড়ে গেল। রুহানির সাথে যে ফালাকও জড়িয়ে আছে সেটা ভুলে বসেছিল, কিন্তু এতদিনে এমন একটা সুযোগ পেয়েছে রুহানিকে সহায়তা করার জন্য, সেটা ভয় পেয়ে হাতছাড়া করে দিবে। আর কি এমন মোক্ষম সুযোগ আসবে? কিন্তু ফালাকের সাথে যদি নতুন কোনো ঝামেলা হয়, ফালাকের হিংস্র চোখ মুখ বলছে ফালাক ওকে ছেড়ে দিবে না। তাই সিদ্ধান্তহীনতায় ভুগছে। ফালাক রুহানির জন্য এটা করলেও নিজের নাম ভাঙাচ্ছে, যাতে তাইফ ভয় পায়, যাতে না বুঝে রুহানিকে বাঁচানোর জন্য এসব করেছে। ফালাক তাইফের দিকে চেয়ে আছে। ওর ভাব মতিগতি বোঝার চেষ্টা করছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। বাট ফালাক এটা ভেবে নিশ্চিন্ত যে ফোনটা ওর হাতে। তাইফ আর চোখে ফালাককে দেখে তারপর বলল, আমার ফোনটা দিন। আমি এসব কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। তাইফের কথা শুনে ফালাকের মাথা যেন থপ করে আগুন জ্বলে উঠল। ফালাক ওর দিকে চোখ মুখ শক্ত করে তাকালো। হাতের মুঠো ফোনটা এমনভাবে ধরেছে যেন ভেঙে চুরমার করে দিবে। ফালাক ফোনটা পাশের পুকুরে ছুঁড়ে মারল। তাইফ চোখ বড় বড় করে তাকালো, তারপর চিৎকার করে বলল, আমার ফোন। ফালাক ওর কলার চেপে ধরে বলল, যা তুলে নিয়ে আয় তোর ফোন। ভালো কথায় মন ভরেনি, এখন শোক কর। বেশি বাড়াবাড়ি করবি একদম মেরে পুঁতে দেব। রুহানির থেকে 100 হাত দূরে থাকবি, নয়তো ও একাই যথেষ্ট তোকে মেরে গেড়ে দিতে। দেখ তোর জন্য কি ভেবে রেখেছিল। আমি হয়তো তোর ফোন ফেলে তোকে বাঁচিয়ে দিলাম। ধন্যবাদ দে। তাই ফালাকের দিকে আগুন চোখে নিয়ে তাকালো, যেন এই আগুনে ওকে ঝলসে দিবে। আর ইউ ম্যাড?
ফালাক মুচকি হাসলো, তারপর বলল, ইয়া ম্যাড। তবে কিসের জন্য সেটা এখন বুঝবে না, বাচ্চা মানুষ। ফালাক আবারও আলতো হেসে চলে যাচ্ছে। তাইফ ওভাবেই দাঁড়িয়ে আছে। ফালাক পেছনে ঘুরে বলল, নিউ ফোন পেয়ে যাবে, টেনশন করিস না। ফালাক আবারও হাসছে। এই প্রথম কারোর জন্য এমন পাগলামি করলো, কাউকে হুমকি দিল। সবসময় নিজের জন্য অন্যের সাথে লড়াই করেছে, আজ রুহানির জন্য করলো, যে কিনা ওর বন্ধু আত্মীয় নয়। রুহানি তাইফকে খুঁজছে, ও কারো হেল্পও নিতে পারছে না, কারণ বন্ধুরা কেউ জানি না গতকাল রাতের ঘটনা, আর না জানাতে চায়। ও একাই দেখে নিবে, তাইফকে খুঁজে পেলে ইচ্ছে মতো মারবে, তারপর ফোনটা কেড়ে নিবে। আগের মুড়ে চলে এসেছে। তাইফ বাধ্য করল, বাঘিনী শিকার খুঁজতে বের হয়েছে বুঝি? ফালাকের কণ্ঠস্বর শুনে রুহানি ডান দিকে তাকালো। ফালাক দাঁড়িয়ে আছে। ফালাক ওর কাছে এগিয়ে আসতে রুহানি বলল, ওকে আমি আমার পরিবারের সম্মান নিয়ে খেলতে দেব না। ওকে একবার পাই। ডান। রুহানি চমকে ওর দিকে তাকালো। ওর ঠোঁটের কোণে রহস্যময় হাসে। ডান মানে? বেচারা হাঁটতে হাঁটতে টাইপিং করছিল, তারপর সুযোগ বুঝে ল্যাং মারলাম, যেমনটা তুমি করেছিলে। ও পড়ে গেল, ওর ফোন তুলে নিলাম, ইচ্ছে মতো হুমকি দিলাম। ও নিষেধাজ্ঞা সত্ত্বেও অ্যালকোহল এনেছে, তোমার ড্রিঙ্ক চেঞ্জ করেছে, তার প্রমাণ আমার কাছে আছে। যদিও নাই আসলে। এছাড়া ইচ্ছে করে তোমাকে আমার রুমে পাঠিয়েছে আমার বদনাম করার জন্য, তাই আমি ওর নামে মামলা করব, ইউনিভার্সিটি কর্তৃপক্ষে জানাবো, ব্লা ব্লা হুমকি দিয়ে ওর ফোন। রুহানি চট করে বলা, ডিলিট করে দিয়েছো? আরে না, ফোন নিয়ে পুকুরে ফেলে দিয়েছি। ঠিক পুকুর না, নর্দমা টাইপ পুকুর। রুহানি ফালাকের কথা শুনে ভাবাচাকা খেয়ে গেল। এইটা ফালাক তো? ওর দিকে সন্দেহ দৃষ্টিতে তাকালো। ফেলে দিয়েছো? মাই গড, তোমাকে কিছুতে আঁচড় করেছে? হ্যাঁ রুহানি। রুহানি ওর কথা শুনে ভরকে গেল। ফালাকও মুখ ফুসকে কি বলতে গিয়ে কি বলে ফেল। ফালাক কথা গ্রহণের জন্য বললা, না মানে তোমার টেকনিক ব্যবহার করেছি, মানে তোমাকে অনুসরণ করে ওকে সাহায্য করেছি, তাই বললাম রুহানি। এছাড়া আর কি করার ছিল? আমার মান সম্মানও তো জড়িত ছিল, তাই না? তারপর রুহানির দিকে তাকালো। রুহানি ভ্রুক্ষেপ না করে বলল, হ্যাঁ। ফালাকের দিকে আরেকবার আর চোখে তাকালো। ফালাক কেমন অদ্ভুত আচরণ করছে। রুহানি একটা টেনশন থেকে রক্ষা পেল। বাকি একটা দিন খুব সাবধানে কাটালো। রুহানির মা ওর বাবাকে ওষুধ খেতে দিলেন, তারপর পাশে বসে রইলেন চুপ করে। রুহানির বাবা ওর মাকে উদাস দেখে বলল, কি হচ্ছে? বুঝতে পারছি না কি করব, বাঁচবো কি করে, টাকা পয়সা সব শেষ, যা বাজার আছে তাতে 4-5 দিন চলবে, তারপর কি করব? রুহানির মা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। রুহানির বাবা মাথা নিচু করে নিলেন। ওনার নিজেরও জানা নেই কি করবে। ছেলে মেয়েদের না খেয়ে মরতে দেখবেন, নিজের উপর রাগ হচ্ছে। ছেলে মেয়ের জন্য কিছু করতে পারছে না, বরং তাদের বোঝা হয়ে আছে। মাঝে মধ্যে ইচ্ছে করে আত্মবিসর্জন দিতে, কিন্তু উপায় নেই তার। কি করে ছেলে মেয়ের মুখে খাবার তুলে দিবে? রুহানির গলায় হাত দিয়ে জামার ভেতর থেকে লকেটটা বের করলো, তারপর হুক খুলে হাতে নিল। হীরের লকেট। গত জন্মদিনে বাবা উপহার দিয়েছিলেন। এতটাই পছন্দ হয়েছিল যে সব সময় গলায় পড়ে থাকার সিদ্ধান্ত নেয়। পরিবারের এমন মুহূর্তে এটাই রুহানির শেষ সম্বল। বিক্রি করার সিদ্ধান্ত নিল, কিন্তু বাবার দেওয়া উপহারটা বিক্রি করে দিবে। রুহানি চেয়ার টেনে বসে পড়ল। কি করবে ভাবছে। একদম সাধারণভাবে বসবাস করতে চাইলেও মাসে 30,000 টাকা লাগবে। ভাগ্যিস বাড়ি ভাড়াটা কম দিতে হয়, কেননা যারা ওদের ভাড়া দিয়েছেন তারা নিজেরা বাড়ি দেখভাল করার জন্য নিয়েছিল, আর এখন মালিককে না জানিয়ে ভাড়া দিয়েছে। যা পাবে তাই লাভ। বাড়ি ভাড়া, বাবার ঔষধপত্র, ভাইয়ের পড়ার খরচ, সংসার খরচ, সব কিছু মিলে 30,000 চলা মুশকিল। আর সেখানে ওর হাতে কোনো টাকা নেই বললেই চলে। রুহান ওর পাশে এসে বসেছে। কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। রুহানি ওর চোখ মুখ দেখে বুঝে গেল। কিছু বলবি? রুহানও চুপ। তখন বলতে চেয়েও বারবার আটকে যাচ্ছে, কিন্তু বলতে তো হবেই। আপু, মাকে বলতে গিয়ে বারবার ফিরে এসেছি। আমি তো জানি সংসারের কি অবস্থা, কি করে এই মুহূর্তে এই কথা বলবো সাহস হয়নি। তোমাকেও বলতে পারছি না। রুহানি ওকে আশ্বাস দিয়ে বলল, বল, আমি সমাধান করার সর্বাত্মক চেষ্টা করব। আপু, মাস শেষ, স্কুলের বেতন দিতে হবে আর কোচিংয়েও অনেক টাকা বাকি পড়ে আছে, কিন্তু মাকে বলতে পারছি না।
আমার পড়াশোনা কি এখানেই শেষ? রুহানের কথা শুনে বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। না রুহান, আমি আছি তো, তুই পড়াশোনা করবি, পড়াশোনা করে অনেক বড় হবি, আমাদের দুঃখ লাঘব করবি। আমি তোর টাকার ব্যবস্থা করছি, একদম চিন্তা করিস না। রুহানি উঠে দাঁড়ালো, ছাদে গিয়ে পায়চারি করছে, হাতের ফোনটা নিয়ে ভাবছে কাকে ফোন করা যায়, কার কাছে সাহায্য চাইবে। তারপর হঠাৎ খেয়াল হলো হাতের ফোনটাই বিক্রি করে দিবে। এত দামি ফোন দিয়ে কি করবে যখন নিজেইকেই কম দামি মনে হচ্ছে। নুসা রুহানির সামনে হাসি মুখে বসে আছে, কারণ রুহানি নিজেই অনেক খুশি। রুহানির খুশি দেখে ও নিজেও খুশি।